Ode to a Nightingale by জন কিটস। ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। জন কিটসের লেখা ওড টু আ নাইটিঙ্গেল এই সিরিজে আমরা কন্টিনিউ করছি, যেখানে এর আগের ক্লাসে আমি ওড টু আ নাইটিঙ্গেল রিলেটেড একটা ইন্ট্রোডাক্টরি পার্ট কভার করেছি। সেখানে আমি জন কিটস রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং ওড টু নাইটিঙ্গেল রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করেছি, এবং সঙ্গে আমরা ওড টু আ নাইটিঙ্গেলের প্রথম প্যারাটা কিন্তু কভার করেছি। আশা করি তোমরা সবাই দেখেছো। যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের আজকের পার্টটা বুঝতে সুবিধা হবে। ভিডিওর লিঙ্ক আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। ওড টু আ নাইটিঙ্গেল খুবই গুরুত্বপূর্ণ একটি ওড জন কিটসের দ্বারা, যেটা তোমাদের আপকামিং মাদ্রাসা সার্ভিস কমিশন, এছাড়াও এসএলএসটি, নেট, সেট, বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের সিলেবাসেও কিন্তু মেনশন আছে। তাই আশা করছি তোমাদের আগামী যে কোনো পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে ওড টু আ নাইটিঙ্গেলের ওপরে এই ক্লাসটি খুবই হেল্পফুল হবে। তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ভালোভাবে ফলো করবে। এবং যারা যারা এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। পাশাপাশি পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, মাদ্রাসা সার্ভিস কমিশন, এসএলএসটি, নেট এবং সেটের পেইড মেম্বারশিপ কোর্স পেয়ে যাচ্ছ তোমরা আমাদের এই চ্যানেলে, যেখানে মান্থলি খুবই স্বল্প মূল্যে তোমরা প্রত্যেকটি এক্সাম বেসড ফুল কোর্সের ওপরে কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ টেক্সট নিয়ে গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস পেয়ে যাচ্ছ, সঙ্গে প্রশ্ন উত্তরের আলোচনার পর্বও। তাই যারা যারা ইচ্ছুক আমাদের এই পেইড মেম্বারশিপ ব্যাচগুলো জয়েন করতে পারো। পেইড মেম্বারশিপ ব্যাচের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। এবং পাশাপাশি যে কোনো এক্সাম রিলেটেড যে কোনো ধরনের নোটস চাইলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। তো ফিরে আসি আজকের আলোচনাতে। আমরা ওড টু আ নাইটিঙ্গেলের সেকেন্ড প্যারাটা থেকে শুরু করব। এর আগের ক্লাসে আমি প্রথম প্যারাগ্রাফটি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সহ বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা শুরু করব সেকেন্ড প্যারাগ্রাফ থেকে। আশা করছি এর আগের ক্লাসটি সবাই ফলো করেছো। যদি না করে থাকো দেখে নেবে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, আজকের ক্লাসে আমরা শুরু করব সেকেন্ড প্যারাগ্রাফটা থেকে। ও ফর আ ড্রট অফ ভিনটেজ দ্যাট হ্যাথ বিন। তাহলে আমরা দেখেছিলাম যে আগের প্যারাগ্রাফে কিটস নাইটিঙ্গেলের সেই গান শুনে খুবই মোহিত হয়ে গিয়েছিলেন। সেই নাইটিঙ্গেল তার যে পুরো সুরেলা সেই মিউজিক ঢেলে দিচ্ছে, সেটা শুনে তিনি যেন একদমই অসাড় হয়ে গিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে তিনি সেই নাইটিঙ্গেলের সুখে ঈর্ষান্বিত নয়, বরং তার সুখে আরো বেশি সুখী, এবং তার যে পার্থিব জীবনের দুঃখ সেগুলোর যেন একদমই সমতুল সেই পাখিটির আনন্দ। পাখিটি যতটাই আনন্দিত, তিনি তার পার্থিব জীবনে ততটাই যেন দুঃখী। এই পাখিটির গান যখন তিনি শুনেছিলেন, সম্ভবত ইংল্যান্ডের হ্যামস্টেডের একটা বনে তিনি বসেছিলেন, যেখানে নাইটিঙ্গেলের গানে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন, এবং পাখির অমর প্রাকৃতিক জগৎকে মানব জীবনের দুঃখ, কষ্ট এবং ক্ষণস্থায়িতার সাথে তিনি তুলনা করেছিলেন। তিনি যেখানে বসেছিলেন সেই পরিবেশটা অন্ধকারে ঢাকা, কারণ সেখানে অনেক ছায়া পড়েছিল, অনেক গাছের ছায়া পড়েছিল। তো এখানে সেকেন্ড প্যারাগ্রাফে তিনি কি বলেছেন দেখো, ও ফর আ ড্রট অফ ভিনটেজ দ্যাট হ্যাথ বিন। ড্রট মানে এক ঢোক বা বড় চুমুক, মানে কোনো বড় কন্টেইনার থেকে সার্ভ করার সময় যে চুমুক, সেটাকে বলা হচ্ছে। যে ও ফর আ ড্রট অফ ভিনটেজ, ভিনটেজ মানে হচ্ছে উৎকৃষ্ট পুরনো যে মদ, দ্য ওয়াইন দ্যাট ওয়াজ মেড ইন আ পার্টিকুলার ইয়ার। কারণ ভিনটেজ ওয়াইন হচ্ছে খুব গুড কোয়ালিটির ওয়াইন, যেটা বহু বছর ধরে কিন্তু স্টোর করে রেখে বানানো হয়। তাহলে তিনি এখানে এক্সক্ল্যামেশন, আবেগ প্রকাশ করেছেন। দ্যাট হ্যাড বিন কুলড আ লং এজ ইন দ্য ডিপ ডেলভড আর্থ। দ্যাট মানে এই ভিনটেজ, সেই পুরনো দামি মদটার কথা বলা হয়েছে, ভিনটেজ ওয়াইনের কথা বলা হয়েছে। দ্যাট হ্যাড বিন, হ্যাজ বিন, যেটা কিনা রাখা হয়েছিল কুলড, ঠান্ডা করে, লং এজ, অনেক দিন ধরে, অনেক বছর ধরে, ইন দ্য ডিপ ডেলভড আর্থ। ডিপ ডেলভড মানে গভীর খনন করা মাটি। ডেলভ মানে গভীরভাবে অনুসন্ধান করা, খনন করা বা তলিয়ে দেখা, আর ডিপ মানে আরো গভীর। তাহলে তিনি এখানে বলছেন, বা কবি তার গভীর আকাঙ্ক্ষার সঙ্গে এক চুমুক সেই উৎকৃষ্ট পুরনো মদের জন্য আকুল হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তাই তিনি বলছেন ও ফর, এই শব্দটা তার সেই যে প্রবল যে কামনা, সেই কামনাটা এবং আবেগটা প্রকাশ করছে, তাই ও ফর বলেছেন তিনি। এই যে মদটা, এটা যে সাধারণ নয়, কোনটাই ভিনটেজটা,
এটা যে বহুদিন ধরে সংরক্ষিত উৎকৃষ্ট মানের একটা মদ, এই মদটা যে বহু যুগ ধরে মাটির গভীরে, এই যে ডেলভ আর্থ, মাটির গভীরে কোথায় না শীতল প্লেসে, কুল্ড শীতল প্লেসে মানে ঠান্ডা পরিবেশে রাখা হয়েছে। এতে যে এর এই যে পরিপক্কতা, এই মদটার যে পরিপক্কতা এবং গভীরতা এবং প্রাকৃতিক উৎকর্ষ সেটাই প্রকাশ পাচ্ছে। মানে তিনি বলছেন গভীর আকাঙ্ক্ষার সঙ্গে এক চুমুক ওই পুরনো মদের জন্য তিনি আকুল হচ্ছেন, যে চুমুক দিতে চান তিনি, তাই ও ফর শব্দটা ব্যবহার করেছেন তার সেই কামনা বা আবেগটা প্রকাশ করতে। এবং এই মদটা যে দামি একটা উৎকৃষ্ট মানের মদ, যেটা বহু বছর ধরে শীতল পরিবেশে মাটির নিচে রেখে বানানো হয়েছে, এবং সেটা যে কতটা উৎকৃষ্ট প্রাকৃতিকভাবে তৈরি, তার সেই প্রাকৃতিক উৎকর্ষ, তার সেই গভীরতা সেই মদটার, সেটা এখানে প্রকাশ পাচ্ছে। টেস্টিং অফ ফ্লোরা অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন। টেস্টিং অফ ফ্লোরা, ফ্লোরা হচ্ছে ফুলের রোমান দেবী, একজন রোমান দেবতা, যা ফুল, বসন্ত এবং সমৃদ্ধ প্রাকৃতিক জগতের সাথে সম্পর্কিত, তার নাম হচ্ছে ফ্লোরা। দেখো এখানে ক্যাপিটাল করা আছে, তাহলে বলা হচ্ছে টেস্টিং অফ ফ্লোরা অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন। কান্ট্রি গ্রিন মানে সবুজ গ্রামীণ প্রকৃতি। তাহলে দেখো ফ্লোরার রেফারেন্স পেলাম আমরা এখানে গ্রিক পুরাণ থেকে। তাহলে বলা হচ্ছে কবি কল্পনা করেন যে এই মদের স্বাদে রয়েছে ফ্লোরা মানে ফুলের সেই দেবী, রোমান দেবী, এবং সবুজ গ্রাম বাংলার স্নিগ্ধতা, অর্থাৎ মদের মধ্যে প্রকৃতির সৌন্দর্য এবং সতেজতা মিশে আছে। এই মদটা এতটাই উৎকৃষ্ট, এতটাই ভিন্ন, এতটাই এটা গভীর, তাই তিনি বলেছেন এর মধ্যে যেন সেই ফ্লোরা দেবীর সৌন্দর্য, গ্রাম বাংলার স্নিগ্ধতা, সতেজতা যেন মিশে রয়েছে। ড্যান্স অ্যান্ড প্রোভেন্সাল সং অ্যান্ড সানবার্ন্ট মিথ। দেখো প্রোভেন্সাল সং মানে হচ্ছে দক্ষিণ ফ্রান্সের মধ্যযুগীয় গীতি কবিতা। প্রোভেন্সাল গান মানে ফ্রান্সের প্রোভেন্স অঞ্চলের সঙ্গীতকে বোঝাচ্ছে, যেখানে প্রায়শই প্রেম, বীরত্ব মানে সেই ট্রুবাডোরদের গান শোনা যেত, এবং যে গানগুলোতে আঞ্চলিক পরিচয়ের সেই বিষয়বস্তুগুলো থাকতো। এবং ফ্রান্সের এই যে প্রোভেন্স প্রদেশের এই যে প্রোভেন্সাল সং, এগুলোর বিভিন্ন প্রকারভেদ আছে, এগুলো কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন ট্রুবাদুরদের গান হয়, ঐতিহ্যবাহী লোকগান হয়ে থাকে, আঞ্চলিক সঙ্গীত হয়ে থাকে, এবং আধুনিক বা সমসাময়িক যেটাকে মডার্ন বলা হয় সে ধরনেরও গান হয়ে থাকে। দক্ষিণ ফ্রান্সের অক্সিটান ভাষী অঞ্চলের গীতি কবিতা হচ্ছে এই যে ট্রুবাডোরদের গীতি কবিতা বা গান, যেটা সৌজন্যমূলক প্রেম, শৌর্য এবং সামাজিক জীবনের ওপরে আলোকপাত করে লেখা হয়েছে তাদের প্রোভেন্সাল সেই উপভাষা দিয়ে। এবং এই যে প্রোভেন্সাল সং, এটা বিশ্বজুড়ে ক্লাসিক্যাল সং নামেও কিন্তু পরিচিত। এখানে এই যে প্রোভেন্সাল সং বলতে ফ্রান্সের সেই মানে দক্ষিণ ফ্রান্সের সেই আনন্দময় জীবন, নাচ এবং রোদেলা প্রকৃতির সাথে যুক্ত সেই গানকে বলা হয়েছে। কারণ মধ্যযুগে এই প্রোভেন্সাল মানে অক্সিটান ভাষাটা হচ্ছে ফ্রান্সের যে মূল ফরাসি ভাষা তার থেকে আলাদা, কিছুটা রোমান ভাষার মতো। সেই ভাষায় সেখানকার কবি এবং গায়করা গান গাইতেন, এবং তারা মূলত সেই কোর্টলি লাভ, রাজদরবারের সেই প্রেম নিয়ে সেই অভিজাত্যপূর্ণ প্রেমের গান তারা গাইতেন, যেটা কিনা এই ওয়েস্টার্ন সঙের যে হিস্ট্রি তাতে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমরা বলতে পারি। সেটাকেই বলা হচ্ছে যে তারই রেফারেন্স আমরা এখানে পাচ্ছি প্রোভেন্সাল সং হিসেবে। অ্যান্ড সানবার্ন্ট মির্থ মানে রোদে পোড়া মানুষের প্রাণ খোলা আনন্দ, মির্থ মানে আনন্দ, সানবার্ন্ট রোদে পোড়া। তাহলে এই যে মদের স্বাদে কি আছে, নাচ আছে, দক্ষিণ ফ্রান্সের সেই প্রোভেন্সাল গান আছে মানে ট্রুবাডুরদের সেই প্রেমের গান আছে, আর রৌদ্রদগ্ধ মানুষের উচ্ছ্বসিত আনন্দ আছে। বোঝা গেছে কার মধ্যে? না এই যে ভিনটেজ ওয়াইনের মধ্যে। তাহলে দেখো প্রথমে ফ্লোরা বলা হলো, টেস্টিং অফ ফ্লোরা, কান্ট্রি গ্রিন বলা হলো, তারপরে ড্যান্স আছে বলা হলো, প্রোভেন্সাল সং দক্ষিণ ফ্রান্সের সেই অক্সিটান ভাষায় কবিদের সেই কোর্টলি লাভ বা অভিজাত্যপূর্ণ প্রেমের গানের কথা বলা হলো, যেটা আনন্দ প্রদান করছে। আর সানবার্ন্ট মিথ মানে রৌদ্রদগ্ধ মানুষের সেই উচ্ছ্বসিত আনন্দ রয়েছে এই ওয়াইনের মধ্যে বা ভিনটেজ ওয়াইনের মধ্যে। ও ফর আ বিকার ফুল অফ দ্য ওয়ার্ম সাউথ, ফুল অফ দ্য ট্রু, দ্য ব্লাসফুল হিপোক্রিট। বিকার মানে কি? বিকার মানে সেই পান পাত্র যেগুলোকে বলা হয় আর কি, পট। ওয়ার্ম সাউথ মানে উষ্ণ ভূমধ্য সাগরীয় অঞ্চলকে এখানে ওয়ার্ম সাউথ হিসেবে বলা হয়েছে, কারণ ইংল্যান্ডের
অবস্থান থেকে যদি আমরা বিচার করি কিটসের দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে এটা হয়ে যাবে সেই ভূমধ্যসাগরীয় অঞ্চল যেটা উষ্ণ, তাই ওয়ার্ম সাউথ বলা হয়েছে। মেটোনিম ইউজ করা হয়েছে। দক্ষিণ বলতে এখানে উষ্ণতার ভোগবিলাস বোঝানো হয়েছে। তাহলে তিনি বলছেন যে তিনি চান এমন একটা বিকার যা দক্ষিণের উষ্ণ দেশের প্রাণ শক্তি বা উষ্ণতায় ভরা। তাহলে এখানে কবি আক্ষেপ করে বলছেন যে আহা, যদি এক পেয়ালা বিকার, পানপাত্র পেয়ালা, দক্ষিণ দেশের উষ্ণতায় ভরা মদ আমি পেতাম। মানে সেই এসকেপিজম আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে। কবি তার সেই বাস্তব জীবনের দুঃখ, যন্ত্রণা, ক্লান্তি থেকে মুক্তি পেতে চাইছেন। তিনি এমন কিছু খুঁজছেন যা তাকে যেন মুহূর্তের জন্য হলেও এই যে জগতের দুঃখ যন্ত্রণা থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। তাহলে ওয়ার্ম সাউথ দক্ষিণ দেশের প্রতীক এখানে। দক্ষিণ বলতে মানে দক্ষিণ ফ্রান্সকে বা ইটালির মতো সেই ভূমধ্যসাগরীয় অঞ্চলকে বোঝানো হচ্ছে, কারণ এই অঞ্চলগুলো রোদ, আনন্দ, গান এবং উন্নত মানের আঙ্গুরের রসের জন্য পরিচিত। ওয়াইন তৈরি হয় আঙ্গুরের রস দিয়ে যেখানে। তাই তিনি বলেছেন যে কবির কাছে দক্ষিণ মানেই হলো জীবন এবং প্রাণ শক্তিতে ভরপুর একটা জায়গা, কারণ সেখানে গান রয়েছে, আনন্দ রয়েছে, রোদ রয়েছে, আঙ্গুর রয়েছে উৎকৃষ্ট মানের, যেটা থেকে উৎকৃষ্ট মানের ওয়াইন তৈরি করা হয়। তাই বলেছেন সেই যে ভিনটেজ ওয়াইন, তিনি বলেছেন যে ওহ বা আহা, সেই এক পেয়ালা দক্ষিণ দেশের উষ্ণতায় ভরা মদ যদি আমি পেতাম। মানে কবি শুধু মদ যে চাচ্ছেন আক্ষরিকভাবে সেটা নয়, তিনি এমন একটা পানীয় কল্পনা করছেন যেটা এই রোদেলা প্রোভেন্স অঞ্চলের লোকসঙ্গীত, নাচ এবং উৎসবের আমেজে ভরা থাকবে, এবং এটা পান করার মাধ্যমে তিনি নাইটিঙ্গেল পাখির সেই মায়াবী জগতে হারিয়ে যাবেন। এটা তিনি বলতে চাইছেন যে একমাত্র এই পানীয়টাই তাকে ওই পাখির ওই মায়াবী জগতে, ওই আনন্দময় জগতে নিয়ে যেতে পারে, কারণ সে এখন বাস্তব যে জগতে রয়েছে সেখান থেকে ওই জগতে যাওয়ার রাস্তা হচ্ছে এই ওয়াইন। কিটস তার কবিতায় যেমন পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার করতে ভালোবাসতেন, এখানেও আমরা তেমনই দেখতে পাচ্ছি। ওয়ার্ম সাউথ শব্দটা দিয়ে তিনি সেই মদের উষ্ণতা, মানে দক্ষিণ ফ্রান্সের আবহাওয়ার সেই অনুভূতিকে প্রকাশ করেছেন। তাহলে কবি নিজের বিষণ্ণতা ভুলে প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য এক ধরনের নেশা বা উদ্দীপনা খুঁজছেন, এই অংশে আমরা বুঝতে পারছি, যার প্রতীক হলো বিকার ভর্তি দক্ষিণ দেশের উষ্ণ মদ। ফুল অফ দ্য ট্রু, দ্য ব্লাসফুল হিপোক্রিন। দেখো হিপোক্রিন কি? হিপোক্রিন হচ্ছে গ্রিক পুরাণে মাউন্ট হেলিকনের একটা পবিত্র ঝর্ণা, যা কবিতার প্রেরণাদায়ক পৌরাণিক ঝর্ণা নামেও পরিচিত। কথিত আছে যে পেগাসাস নামে ডানাওয়ালা ঘোড়া তার খুর দিয়ে পাহাড়ে আঘাত করলে এই ঝর্ণার উৎপত্তি হয়। কোন ঝর্ণার? না মাউন্ট হেলিকন পর্বতের এই হিপোক্রিন নামক ঝর্ণার। পেগাসাস তার ঘোড়ার খুর দিয়ে পাহাড়ে আঘাত করে, ফলে এই ঝর্ণা উৎপত্তি হয়, এবং এই ঝর্ণার জল পান করলে কবিরা তাদের কাব্য রচনার অনুপ্রেরণা পেতেন। তাই এটাকে অনুপ্রেরণার ঝর্ণা বলা হচ্ছে। পৌরাণিক একটা ঝর্ণার নাম যেখানে কবিতার প্রেরণা রয়েছে। ট্রু মানে প্রকৃত বা খাঁটি। তাহলে ট্রু শব্দের মানে এখানে কবি এমন এক মদের কথা বলেছেন যেটা কৃত্রিম নয়, সরাসরি অনুপ্রেরণার উৎস থেকে এসেছে। মানে এটা নিছক যে নেশা সেটা নয়, বরং সত্য এবং সুন্দরের সন্ধান দেবে এই নেশা বা এই ওয়াইন বা এই জল বা এই ঝর্ণার সেই ধারা, মানে সেই লিকুইড ফর্মটাকেই তিনি বলছেন। ব্লাশফুল মানে কি? রক্তিমাভ বা লজ্জারুণ, মানে এখানে মদের যে লাল রং সেটা বোঝানো হচ্ছে, যেমনটা লাল আঙ্গুর থেকে তৈরি হয় যে ওয়াইন, সেই কালারটা সেটা। আবার এটা মানুষের মুখে সেই লজ্জা বা লাল আভা ফুটে ওঠে যে ওয়াইনটা পান করলে, সেটাকেও তুলনা করছে। তাহলে এই যে ব্লাশফুল কথাটা সেই লাল আঙ্গুর দিয়ে তৈরি ওয়াইন বা মদের সেই রক্তিম বর্ণটাকেও ইন্ডিকেট করছে, আবার কোনো মানুষের মুখের লজ্জায় লাল যে আভাটা ফুটে ওঠে সেটাকেও এটা মিন করছে। হিপোক্রিন এখানে কাব্যিক অনুপ্রেরণার ঝর্ণা। তাহলে কবি এখানে বাস্তব জগতের রোগ, শোক, জরা থেকে মুক্তি পেতে চান। তিনি সাধারণ মদ পান করতে চান না, বরং এমন একটা ঐশ্বরিক পানীয় খুঁজছেন যা তাকে নাইটিঙ্গেল পাখির মতো আনন্দময় এবং অমর এক জগতে নিয়ে যাবে। প্রথমে তিনি বললেন এমন এক ওয়াইন চান যাতে ওই যে ফ্লোরা, কান্ট্রি গ্রিন এরকম থাকবে, ড্যান্স, প্রভিন্সিয়াল সং, সানবার্ন মিথ থাকবে। তারপরে তিনি বললেন যার মধ্যে সেই ওয়ার্ম সাউথ, সাউথের সেই উষ্ণতা থাকবে। তারপরে আবার তিনি বলছেন প্রকৃত খাঁটি পানীয় কিরকম? না সেই হিপোক্রিনের
জলের মতো, যা তাকে প্রকৃত কবির মতো কল্পনাপ্রসূত জগতে ডানা মেলে নিয়ে যেতে পারবে। কোথায়? সেই নাইটিঙ্গেলের কাছে। কারণ প্রকৃত খাঁটি জিনিসের পানের ফলেই তিনি ওই পাখির কাছে পৌঁছতে পারবেন তার কল্পনা জগতের দ্বারা। কল্পনা জগতের ডানা মেলে বা কল্পনার ডানা মেলে তাই তিনি বলেছেন যে তিনি খাঁটি পানীয় চান, সেই ব্লাসফুল হিপোক্রিনের মতো, সেই হিপোক্রিন ঝর্ণার ধারার মতো, যা কবিদেরকে অনুপ্রেরণা দেয়, এবং এটা পান করলে তিনিও সেই অনুপ্রেরণা পাবেন, কল্পনাপ্রসূত জগতে তিনি ডানা মেলতে পারবেন। মানে চেতনার জগৎকে প্রসারিত করে তাকে নাইটিঙ্গেলের গানের সাথে একাত্ম হতে সাহায্য করবে এই পানীয়, এই ঐশ্বরিক পানীয় হিপোক্রিনের জলের মতো, যেটা কবিদেরকে কবিতা রচনার বা কাব্য রচনার অনুপ্রেরণা দেয়। এবং এটা পান করে তিনি সেই নাইটিঙ্গেলের সাথে একাত্ম হতে পারবেন, তাই তিনি এটার আকাঙ্ক্ষা বা আবেগ প্রকাশ করেছেন, তাই তিনি এটা পাওয়ার আকাঙ্ক্ষা এভাবে প্রকাশ করেছেন। উইথ বিডেড বাবলস উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম। বিডেড বাবলস, মুক্তোর মতো ফেনা, আর ব্রিম মানে কি? পাত্রের একদম কিনারা, কানায় কানায় পরিপূর্ণ। এখানে কবি এক গ্লাস বা একটা পাত্র ভর্তি সেই ওয়াইন বা মদের কথা বলেছেন। যখন গ্লাসে মদ ঢালা হয় বা সেই পানীয় বা ওয়াইন ঢালা হয়, তখন তার উপরিভাগটা কি হয়? একদম ছোট ছোট তাতে বুদবুদ তৈরি হয়, মানে একদম কিনারাতে, একদম উঁচু জায়গাটাতে। তো বিডেড বাবলস বলছে সেই মুক্তোর দানার মতো ছোট ছোট বুদবুদ। মানে যখন আমরা গ্লাস বা কাপে বা পাত্রে সেই ওয়াইনটা বা মদটা বা পানীয়টা ঢালছি, ওপরের দিকে যে বুদবুদগুলো উঠেছে সেটাকে মুক্তোর দানা বলা হচ্ছে। উইঙ্কিং মানে বুদবুদগুলো যখন ফেটে যাচ্ছে তখন মনে হচ্ছে যেন তারা চোখ টিপছে, ইশারা করছে। উইঙ্কিং মানে ইশারা করা, চোখ টেপা, চোখ পিট করা। তো ওই বুদবুদগুলো হতে থাকে এবং ফেটে যায়, আমরা জানি। শুধু ওয়াইন কেন, আমরা যে কোনো সফট ড্রিঙ্ক যদি গ্লাসে ওভাবে ঢালি তাহলে দেখবো একদম কিনারাতে কি হচ্ছে, দানাগুলো হচ্ছে এবং দানাগুলো ফেটেও যাচ্ছে। তাহলে ওই যে দানাগুলোকে বিডেড বাবলস বলছে, মুক্তোর দানা বলছে। আর বুদবুদগুলো যখন ফেটে যাচ্ছে তখন যেন মনে হচ্ছে সেটা যেন তারা যেন সেগুলো চোখ টিপছে বা ইশারা করছে। পার্সোনিফিকেশন ইউজ করা হয়েছে, বাবলস গুলোকে পার্সোনিফাই করা হচ্ছে। অ্যাট দ্য ব্রিম, গাছের একদম কানায় বা উপরিভাগে, ব্রিম একদমই প্রান্তে বা উপরিভাগে এটা হচ্ছে। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারছি? যে উইঙ্কিং শব্দটা ব্যবহার করার মাধ্যমে কবি সেই যে মৃতপ্রায় জড় পদার্থ মদের প্রাণের সঞ্চার করছেন, যেন সেই ওয়াইনটা যেন একদম এখানে মানুষ হিসেবে চোখ পিট করছে। এটা যেন মদের সজীবতা এবং তার সেই আনন্দদায়ক ক্ষমতা দর্শাচ্ছে। বুদবুদ যেমন এক মুহূর্তে দেখা দিয়ে পরক্ষণেই আবার সেটা ফেটে যায় বা মিলিয়ে যায়, মানুষের আনন্দ এবং জীবনও তেমনই ক্ষণস্থায়ী, ওই বুদবুদের মতোই, সেটা তিনি বোঝাতে চাইছেন। কারণ এই মুহূর্তে বুদবুদটা হলো, পর মুহূর্তে আবার কি হলো? উইঙ্কিং, মানে সেটা ফেটে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। তাহলে মানুষের জীবন, মানুষের আনন্দও কিন্তু ক্ষণস্থায়ী। তিনি সৌন্দর্যের এই নশ্বরতার কথাই এখানে তুলে ধরেছেন, যে যেই ওয়াইনে এত সুন্দর মুক্তোর দানার মতো বুদবুদ দেখা যায়, সেই বুদবুদ কিন্তু আবার সঙ্গে সঙ্গে মিলিয়েও যায়। মানে কিডস এখানে আমাদেরকে শুধু শব্দই যে শোনাচ্ছে তা নয়, এই দৃশ্যটা কিন্তু আমাদের চোখের সামনে ফুটে উঠছে। মদের বুদবুদ মুক্তোর মতো স্বচ্ছ, এবং সেগুলো যে নড়াচড়া করছে সেটাও আমরা যেন অনুভব করতে পারছি তার এই শব্দের মাধ্যমে। দেখো, একই সেন্সুয়াস ইমেজারি তিনি প্রয়োগ করেছেন। তাহলে এখানে গ্লাস ভর্তি মদ পান করে নাইটিঙ্গেল পাখির অদৃশ্য এবং সেই যে গান, চিরসুখী জগতে হারিয়ে যাওয়ার যে গান, সেটা শুনতে তিনি সেই চিরসুখী জগতে হারিয়ে যেতে চান। তিনি এই পৃথিবীর রোগ, শোক, জরাজীর্ণতা এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হিসেবে এই বিডেড বাবলস যুক্ত ওই যে পানীয়টা, সেটা পান করতে চান। তারই কল্পনা করেছেন যে তার মাধ্যমে তিনি ওই পাখির কাছে পৌঁছবেন, এই জগতের সবকিছু থেকে মুক্তি পেয়ে। আবারও এসকেপিজম, এই কবিতাটা পুরোপুরি এসকেপিজমে ভর্তি। তাহলে এখানে তিনি এমন এক পানীয়ের বর্ণনা দিচ্ছেন যেটা অত্যন্ত চমৎকার, যেটা পান করলেই তিনি কল্পনার জগতে নাইটিঙ্গেলের সঙ্গী হয়ে যেতে পারবেন। অ্যান্ড পার্পল স্টেইনড মাউথ, দেখো যখন কেউ লাল আঙ্গুর থেকে তৈরি সেই খাঁটি ওয়াইন পান করে, তখন তার ঠোঁট এবং মুখ সেই ওয়াইনের গাঢ় লাল বা বেগুনি রঙে একদম রাঙা হয়ে যায়, রঞ্জিত হয়ে যায়। তাহলে এখানে কবি কল্পনা করেছেন তিনি সেই উষ্ণ সাউথ মানে দক্ষিণ দেশীয় সেই ওয়াইন বা মদ পান করেছেন, এবং
তার ফলে তার মুখ বেগুনি রঙে ছেয়ে গেছে। তাহলে এতক্ষণ তিনি সেই মদের কামনা করছিলেন, এখানে তিনি বলছেন যে তিনি সেটা পান করেছেন, পার্পল স্টেইনড মাউথ, এবং তার সেই মুখ সেই লাল রঙের ওয়াইনের সেই কালারে, লাল বা বেগুনি রঙে একদম রঞ্জিত হয়ে গিয়েছে। আবারও সেন্সুয়াসনেস, মদের স্বাদ, রং এবং মানুষের শরীরের ওপর তার চাক্ষুষ যে প্রভাব অত্যন্ত নিপুণভাবে তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। আমরা যেন মদের সেই গাঢ় আস্তরণ দেখো এখানে অনুভব করতেই পাচ্ছি তার শব্দের সাথে। পার্পল বা বেগুনি এখানে অত্যন্ত একটা গাঢ় আবেগের প্রতীক। মদের নেশার গভীরতাকে এটা যেন দর্শাচ্ছে, কবির কল্পনার সেই তীব্রতাটাকে প্রকাশ করছে এই পার্পল কালারটি। দ্যাট আই মাইট ড্রিঙ্ক অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন। আবার এর ঠিক পরেই তিনি কি বলছেন, যে এই মদ পান করে এবং মুখটা রাঙিয়ে তিনি এই দৃশ্যমান পৃথিবী থেকে অদৃশ্য হয়ে নাইটিঙ্গেল পাখির রহস্যময় এবং চিরস্থায়ী জগতে চলে যেতে চান। প্রাচীন গ্রিক এবং রোমান সংস্কৃতিতে মদের দেবতার নাম ছিল বাকাস, BACCHUS, এবং এই বাকাসের অনুসারীরা অনেক সময় এই মদের রঞ্জক নিয়ে নিজেদের রাঙিয়ে তুলতো, মানে মদের এই চুমুক নিয়ে, মদের এই কালারগুলো তাদের ঠোঁট মুখকে রাঙিয়ে দিত, সেটাই বলা হচ্ছে, সেটাই আর কি। তো কিডস এখানে সেই যে প্রাচীন ক্লাসিক্যাল সেই ভাবধারা, প্রোভেন্সের সেই উৎসব মুখর মেজাজকে এখানে যেন তিনি টেনে আনছেন, এর সাথে একত্রিত করে দিচ্ছেন। পার্পল স্টেইন মাউথ শুধু মদের সেই রঙের কথাটাই বলছে না, কবির সেই অবস্থার কথা বলছে যেখানে তিনি সম্পূর্ণভাবে প্রকৃতির সেই নেশায় কল্পনার রাজ্যে ডুবে গেছেন। বাস্তব জগতের শোক দুঃখ ভুলে যাওয়ার শারীরিক এবং মানসিক প্রস্তুতির প্রতীক এটা একটা, ভোগ এবং তন্ময়তার প্রতীক, সিম্বলিজম তিনি ইউজ করেছেন, যে মদ পান করলে ঠোঁট বেগুনি রঙে রঞ্জিত হবে, ইন্দ্রিয় সুখ এবং মত্ততার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তাই বলছেন দ্যাট আই মাইট ড্রিঙ্ক অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন, এটা পান করে আমি কি করেছি, পৃথিবী থেকে সেই অদৃশ্য নাইটিঙ্গেল পাখির রহস্যময় চিরস্থায়ী জগতে যেন তিনি চলে যেতে চান, সেটাই বলেছেন। অ্যান্ড উইথ দি ফেড অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্ট ডিম, অ্যান্ড উইথ দি বলতে এখানে নাইটিঙ্গেলকে বোঝাচ্ছেন, এবং তোমার সাথে, ফেড অ্যাওয়ে মানে এখানে তিনি নাইটিঙ্গেলকে সম্বোধন করছেন, দিয়ে বলছেন আমি তোমার সাথেই এই পৃথিবীর দৃশ্যমান জগৎ থেকে অদৃশ্য হয়ে যাব। ফেড ফার অ্যাওয়ে, ডিজলভ অ্যান্ড কোয়াইট ফরগেট। তাহলে তিনি বলছেন যে আমি তোমার সাথেই, মানে নাইটিঙ্গেলের সাথেই পৃথিবীর দৃশ্যমান জগৎ থেকে অদৃশ্য হয়ে যাবে এবং বনের সেই অন্ধকার বা আবছা আলোয় ঘেরা সেই গহীন অন্ধকারে হারিয়ে যাব, মানে যেখানে সেই নাইটিঙ্গেলটি বসে গান গাইছে। জায়গাটা তো অস্পষ্ট, আবছা, অন্ধকারাচ্ছন্ন। মানে কবি এখানে মদের নেশা বা কল্পনার ডানায় ভর করে বাস্তব জগৎ থেকে মুক্তি চাইছেন, তাই তিনি ফেড অ্যাওয়ে ইউজ করেছেন। তিনি নিজের অস্তিত্বকে ধীরে ধীরে যেন বিলীন করে দেওয়ার কথা বলছেন, ফেড অ্যাওয়ে, বিলীন হয়ে যাওয়া। কবি পাখির গানকে কেবল একটা সুর হিসেবে দেখছেন না, বরং এটা যেন অমরত্বের প্রতীক। তিনি পাখির সাথে এমন এক জায়গায় যেতে চাইছেন যেখানে মানুষের এই রোগ জ্বালা ব্যাধি মৃত্যু এখানে কিছুই থাকবে না, কারণ সেই সময়টাই তিনি একদমই তীব্র সেই যক্ষা রোগে ভুগছিলেন, টিউবারকিউলোসিস। ফরেস্ট ডিম এখানে বন বা অরণ্য, তবে বন বা অরণ্য মানে শুধুই যে গাছপালার সমাহার তা নয়, এটা মানুষের সাধারণ চেতনার বাইরে একটা রহস্যময় জগৎ। ডিম মানে কি? আবছা। ডিম এখানে আবছা আলো বা কবির সেই মানসিক অবস্থার প্রতীক, যেখানে বাস্তব জগৎ পুরো ঝাপসা হয়ে আসে আর কল্পনার জগৎটাই শুধুমাত্র স্পষ্ট। তাহলে ফরেস্ট ডিম, অন্ধকার বন। তাহলে এক্ষেত্রে আমরা ফেড অ্যাওয়ে বলতে কবি যে পরোক্ষভাবে মৃত্যুর কথা বলছেন সেটাও বলতে পারি। নিজের বিলীন হয়ে যাওয়া মানে কি? পরোক্ষভাবে তিনি ফেড হয়ে যাওয়া মানে মৃত্যুর কথা বোঝাতে চাইছেন। তিনি এমন একটা শান্তিপূর্ণ বিলীনতা চাইছেন যে যেখানে জগতের কোনো কোলাহল তাকে আর স্পর্শ করবে না, মানে মৃত্যুবরণ করবেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন তিনি হারিয়ে যেতে চান। টোটাল এসকেপিজম, মানুষের জগতের দুঃখ, রোগ, বার্ধক্য মানুষকে কুড়ে কুড়ে খায়, সেটাই আমরা দেখতে পাচ্ছি। ভাইয়ের মৃত্যু, নিজের রোগ, এই যন্ত্রণা, এই বাস্তবতা থেকে বাঁচতেই তিনি নাইটিঙ্গেলের সেই ছায়াময় বনের আশ্রয়ে মিলিয়ে যেতে চান। আবার উল্টো দিক থেকে আমরা মৃত্যুও এটাকে ধরতে পারি। তাহলে এখানে সেই চরম মুহূর্তকে প্রকাশ করা হয়েছে যেখানে তিনি নিজের দুঃখী সত্তাকে বিসর্জন দিয়ে প্রকৃতির চিরন্তন সৌন্দর্যে
মানে কি? প্রকৃতির সৌন্দর্য এখানে ইকুয়াল টু নাইটিঙ্গেলের গান। তাহলে নাইটিঙ্গেলের গানের মধ্যে নিজেকে পুরোপুরি সঁপে দিতে প্রস্তুত, মানে প্রকৃতির মধ্যে নিজেকে পুরোপুরি সঁপে দিতে প্রস্তুত। ফেড ফার অ্যাওয়ে, ডিজলভ অ্যান্ড কোয়াইট ফরগেট। ফেড মানে বিলীন হয়ে যাওয়া। তাহলে কবিতার এই যে তৃতীয় স্তবকের একদম প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? কবির বাস্তব জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার এবং যন্ত্রণাদায়ক সেই স্মৃতি মুছে ফেলার তীব্র ইচ্ছা এখানে প্রকাশ পেয়েছে। ফেড ফার অ্যাওয়ে, অনেক দূরে মিলিয়ে যাওয়া। ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, ফেড মিলিয়ে যাওয়া। ডিজলভ লীন হয়ে যাওয়া বা গলে যাওয়া। কোয়াইট ফরগেট সম্পূর্ণ বিস্মৃতি, পুরোপুরি ভুলে যাওয়া। টোটাল এসকেপিজম দেখো। তিনি বলছেন শারীরিক দূরত্ব তিনি চাচ্ছেন না কেবল, তিনি মানুষের চেনা জগৎ থেকে অনেক দূরে কোনো এক রহস্যময় বা আধ্যাত্মিক জগতে মিলিয়ে যেতে চান। নিজের অস্তিত্বকে নাইটিঙ্গেলের গানের সাথে বা প্রকৃতির সাথে এমনভাবে মিশিয়ে দিতে তিনি চান যাতে তার নিজের কোনো আলাদা পরিচয় আর না থাক। নিজের সত্তাকে নাইটিঙ্গেলের গান বা প্রকৃতির সৌন্দর্যের সাথে মিলিয়ে দিতে চান যাতে করে তিনি নিজে আলাদা বলে আর কিছু যেন না থাকেন, মানে তার সেই ইগো এই কোনো কিছুই আর যেন অবশিষ্ট না থাকে, তিনি আর আলাদা বলে কেউ যেন না থাকেন, পুরোপুরি ভুলে যেতে বা নিজেকে ভুলে যেতে তিনি চান। কবি এমন এক বিস্মৃতি চাইছেন যেখানে জগতের কোনো নেতিবাচক চিন্তা আর তাকে স্পর্শ করবে না। কি ভুলে যেতে চান? সেই সব বাস্তবতাকে ভুলে যেতে চান যা নাইটিঙ্গেল পাখির সঙ্গে কখনোই যুক্ত নয়। কারণ পাখিটি এত সুন্দর, এত মধুর, এত আনন্দদায়ক গান গাইছে যে এটা তো পৃথিবীর পাখি বা বাস্তব জগতের এই দুঃখ এই সমস্ত কিছু নিয়ে সম্ভব নয়। তাই সে নিশ্চয়ই বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন। তাই বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন বা ভুলে যাওয়া এই নাইটিঙ্গেল পাখিটি যেমন জানতেই পারেনি বাস্তব জগতের দুঃখ, তিনিও সেরকম সেই পাখিটির সাথে নিজেকে বিলীন করে দিতে চান। মানুষের ক্লান্তি ও রোগ, সময়ের নিষ্ঠুরতা, যেখানে যৌবন এবং সৌন্দর্য খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তিনি নিজেই যক্ষারোগে আক্রান্ত ছিলেন, ভাই টমকে এই রোগে মরতে দেখেছিলেন। তাই এই যে শোক, সেই শোকের স্মৃতি তিনি মুছে ফেলতে চান। কবি নিজেকে পুরোপুরি বিলীন করে দিয়ে প্রকৃতির সৌন্দর্যে একাত্ম হতে চাইছেন। ডিজলভ শব্দটার দ্বারা আমরা সেটাই বুঝতে পারছি, যেন লীন হয়ে যেতে চাইছেন, বর্তমান যন্ত্রণাদায়ক অস্তিত্বকে বিসর্জন দিয়ে দিতে চাইছেন, নতুন শান্তিময় অস্তিত্ব পেতে তিনি ব্যাকুল। নাইটিঙ্গেল পাখির সেই দুঃখহীন জগতে প্রবেশ করতে চাইছেন যেখানে মানুষের জগতের এই সমস্ত রোগ, জরা, শোক কোনো কিছুই যেন না থাকে। তিনি স্মৃতিমুক্ত হয়ে কেবল শুদ্ধ আনন্দ আর সৌন্দর্যের মাঝে বেঁচে থাকতে চান। এই সমস্ত কিছু স্মৃতিতেও তিনি রাখতে চান না। হোয়াট দাও অ্যামং দ্য লিভস হ্যাস্ট নেভার নোন। তিনি পাখিকে উদ্দেশ্য করে বলেছেন, পাতার আড়ালে তোমার আনন্দময় জগতে ওই যে তুমি বসে সেই সব যন্ত্রণার কথা কখনোই জানতে পারোনি যা আমাদের এই মানুষের জগতে প্রতিনিয়ত ঘটছে বা ঘটে। তাহলে এখানে নাইটিঙ্গেল এবং মানুষের জগতের মধ্যে যে বড় পার্থক্য সেটা তিনি তুলে ধরেছেন, যে হোয়াট দাও অ্যামং দ্য লিভস হ্যাজ নেভার নোন। নাইটিঙ্গেল যে গাছের পাতার আড়ালে থাকে, সেখান থেকে বসে সে তো কখনোই মানুষের দুঃখ কষ্ট জানতে পারেনি। তাহলে মানুষের জগতের সাথে তার জগৎ পুরোপুরি আলাদা, সেই পার্থক্যটা তিনি তুলে ধরেছেন। প্রকৃতির সেই নির্লিপ্ততা ও শুদ্ধতা এখানে আমরা দেখতে পাচ্ছি, যে নাইটিঙ্গেল পাখিটি গাছের পাতার আড়ালে প্রাকৃতিকভাবে গান গেয়ে চলেছে। তার কাছে জগৎ মানেই গান এবং আনন্দ। মানুষের মতো তার কোনো অতীত, শোক, স্মৃতি, ভবিষ্যতের দুশ্চিন্তা কিছুই নেই। মানুষের জগতের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু পাখির তো নেই। তাহলে মানুষের জগতের সীমাবদ্ধতার সাথে প্রকৃতির সেই অসীম, সেই জিনিসটার ডিফারেন্স এখানে দেখানো হয়েছে, প্রকৃতির সেই অসীমতা দেখানো হয়েছে। কিডস এখানে ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছেন যে মানুষের জীবন সচেতনতা বা কনসিয়াসনেস দিয়ে ঘেরা। আমরা স্মৃতি এবং চিন্তার কারণে দুঃখ পাই, কিন্তু পাখিটা দেখো কেবল বর্তমান মুহূর্তেই বেঁচে আছে। তাই মানুষের জগতের শোক, মানুষের জগতের দুঃখ তার অজানা। কারণ কবির ভাইয়ের মৃত্যু, টমের মৃত্যু, নিজের অসুস্থতা তাকে অত্যন্ত ব্যথিত করেছিল, তার ব্যক্তিগত বেদনা রয়েছে। কিন্তু পাখির গানটা দেখে তিনি দেখছেন পাখির সাথে তো সেই ধরনের কোনো কিছুই নেই, তার যেন কোনো দুঃখই নেই, তার কোনো স্মৃতিই নেই, সে সম্পূর্ণ অজ্ঞান এই দুঃখ, জরা, শোক এই সমস্ত কিছু নিয়ে। এবং পাখির এই অজ্ঞানতাটাকে, ইগনোরেন্সটাকে, কিসের প্রতি? দুঃখের প্রতি, জরা, পীড়া এইসবের প্রতি তিনি ঈর্ষা করেছেন। কারণ পাখি জানে না যে এই পৃথিবীতে সৌন্দর্য এবং জীবন কতটা ক্ষণস্থায়ী, একমাত্র কবিই জানেন। পাখি যেন এসব কিছু সম্পর্কে একদমই অজানা। তাই এই লাইনে আমরা দেখতে পাচ্ছি তিনি পাখির সেই
জগৎ এবং মানুষের জগতের মধ্যে যে পার্থক্য সেটা যেন দর্শাচ্ছেন। দ্য ওয়ারিনেস, দ্য ফিভার অ্যান্ড দ্য ফ্রেড। তাহলে এই লাইনের দেখো ঠিক পরেই তিনি একটা তালিকা যেন দিয়ে দিয়েছেন, পাখিটা যেগুলো কখনো জানতো না সেরকম একটা জিনিসের তালিকা। কি কি? দ্য ওয়ারিনেস, মানুষের জীবনের ক্লান্তি, দ্য ফিভার, উত্তেজনা, অ্যান্ড দ্য ফ্রেট, সেই দুশ্চিন্তা, মানসিক অশান্তি। তাহলে তিনটে শব্দের দ্বারা তিনি যন্ত্রণাকে যেন পূর্ণরূপে এখানে তুলে ধরেছেন। মানব জীবনের তিনটে মূল যন্ত্রণা তুলে ধরা হয়েছে, যেখানে মানুষের চুল সাদা হয়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে, যেখানে অল্প বয়সেই মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়। যেমন কি না, কবির ভাই মারা গিয়েছিলেন টম। তাহলে নাইটিঙ্গেলকে একটা অমর এবং স্বর্গীয় প্রতীক হিসেবে এখানে দেখিয়েছেন। পাখির দুঃখ, পাখির জগৎ দুঃখহীন কিন্তু কবির জগৎ দুঃখে পূর্ণ। পাখির জগৎ নির্ভার, মানুষের জগৎ নশ্বরতায় ভরা। তাই নাইটিঙ্গেলের সেই দুঃখহীন অজ্ঞতার প্রতি নিজের আকুলতা তিনি এখানে প্রকাশ করেছেন। হেয়ার হোয়ার মেন সিট অ্যান্ড হেয়ার ইচ আদার গ্রোয়ান। দেখো এখানে মানে যেখানে তিনি বসে রয়েছেন, যে জায়গাটাতে বসে তিনি নাইটিঙ্গেলের গানটা শুনছেন, এখানে যেখানে মানুষ বসে আছে, মানে নাইটিঙ্গেলকে স্বর্গীয় সত্তা বলছেন, প্রকৃতির সেই সত্তা যা দুঃখ, জরা জীবন বা জীবনের কষ্ট এই সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞান, আর নিজে রয়েছেন বাস্তব জগতে, যেই জগতে মানুষকে ফেস করতে হয় সমস্ত দুঃখ, জরা, জীর্ণতা, কষ্ট, পীড়া সব। তাহলে এই জায়গা থেকে বসে, যেখানে মানুষ বসে রয়েছে, অ্যান্ড হেয়ার শুনছে, ইচ আদার গ্রোয়ান, একে অপরকে দুঃখী হতে বা দুঃখের শব্দ, একে অপরের সেই দুঃখের শব্দ শুনছে। হোয়ার পালসি সেক্স আ ফিউ স্যাড লাস্ট গ্রে হেয়ার্স। এই লাইনটা দেখো অত্যন্ত একটা করুণ এবং বাস্তব ধর্মী একটা লাইন। বার্ধক্যের সেই নির্মম রূপ এই লাইনটা দেখাচ্ছে, নশ্বরতাকে তুলে ধরছে মানুষের জীবনের। পালসি মানে পক্ষাঘাত, প্যারালাইসিস যেটাকে বলা হয়, মানে এমন একটা শারীরিক অবস্থা যেখানে মানুষ বা মানুষের শরীর এবং হাত পা অনবরত কাঁপতে থাকে। বার্ধক্যের অসহায়ত্বের প্রতীকও বোঝাচ্ছে এই পালসি। তাহলে পালসি সেক্স, কাঁপুনি, বার্ধক্যের কারণে শরীরে যে নিয়ন্ত্রণ থাকে না বা শরীর যে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়, দুর্বল হয়ে পড়ে, এটা সেই যন্ত্রণাকে বোঝাচ্ছে, যে সেই পালসি, সেই রোগ মানুষকে যখন নাড়া দিয়ে দেয়। আ ফিউ স্যাড লাস্ট গ্রে হেয়ার্স, অল্প কিছু বিষণ্ণ শেষ ধূসর চুল। কি দারুণ ইমেজারি দেখো, মানে এমন এক বৃদ্ধ মানুষের ছবি এটার দ্বারা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, যার মাথায় মাত্র কয়েকটা সাদা চুল অবশিষ্ট আছে, যেটা আসন্ন মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে। তাহলে কিডস এখানে দেখাতে চাইছে যে সময় কতটা নিষ্ঠুর। এক সময়ের তরুণ এবং শক্তিশালী মানুষ সময়ের আবর্তে কিভাবে জীর্ণ কুৎসিত হয়ে পড়ছে। এই কবিতাটা তিনি যখন লিখেছিলেন যক্ষা রোগে আক্রান্ত, তার ভাই টমকে ধুকে ধুকে মরতে রেখেছিলেন তিনি। সেই যে শোক, সেই শোকের ছাই দেখো এখানে স্পষ্ট পুরোপুরি তার কবিতাতে। কবি নাইটিঙ্গেলটাকে বলতে চাইছেন যে তোমার জগতে বার্ধক্য বা অসুখ নেই, কিন্তু আমার পৃথিবীতে বা আমার এই জগতে মানুষ বুড়ো হয়ে কাঁপতে কাঁপতে মৃত্যুর জন্য অপেক্ষা করে। তিনি বোঝাতে চাইছেন মানুষের পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, এমনকি আমাদের শরীরও নয়। মানুষের জীবনের অসহায়তা, বার্ধক্যের করুণ দৃশ্যকে তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। তিনি বলেছেন বৃদ্ধ বয়সে যেমন পক্ষাঘাত মানুষকে নাড়িয়ে দেয়, আর অল্প কিছু ধূসর বিষণ্ণ চুল মানুষে বেঁচে থাকে। where youth grows pale, যেখানে যৌবন কি হয়, পেল হয়ে যায়, একদম বিবর্ণ হয়ে যায়। যৌবনই কিন্তু বিবর্ণ হয়ে যায়, তাই বলেছে ইউথ গ্রোস পেল। যৌবন মানুষের সব থেকে উত্তম সময়, প্রাণবন্ত থাকে মানুষ, সতেজ থাকে, পরিপক্ক থাকে, একদমই খুবই আকর্ষণীয় থাকে। আর সেই আকর্ষণীয় সময়েই কিন্তু দেখো বিবর্ণ লাগছে। অ্যান্ড স্পেক্টার থিন অ্যান্ড ডাইজ, তাহলে যেখানে ইউথ কি হয়, বিবর্ণ হয়ে যায়, স্পেক্টার থিন মানে এই জগতে বার্ধক্যে মানুষ পক্ষাঘাতে কাঁপতে থাকে। ইউথ গ্রোস পেল, যৌবন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। যৌবন মানে প্রাণ শক্তি, লাবণ্যের প্রতীক, কিন্তু বাস্তব জগতে রোগ এবং শোকে সেই প্রাণবন্ত মুখও রক্তহীন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। আর স্পেক্টার থিন মানে কঙ্কালসার বা প্রেতের মতো রোগা। স্পেক্টার মানে কি, ভূত বা প্রেতাত্মা। মানে মানুষ যখন কঠিন রোগে আক্রান্ত হয়, যেমন নিজের কথাই তিনি এখানে বলেছেন, যক্ষা রোগে তিনি আক্রান্ত, ফলে কি তার শরীর একদমই পাতলা কঙ্কালসার হয়ে গেছে, ভূতের মতো হয়ে গেছে। এতই তিনি ভুগেছেন এই রোগে, তার শরীর শুকিয়ে এতটাই রোগা হয়ে গেছে যে তাকে জীবন্ত লাশ বা জীবন্ত মানুষের চেয়ে প্রেতাত্মার মতোই বেশি মনে হচ্ছে দেখতে। তাহলে ভাবো কত পরিমাণ তিনি ভুগেছেন এই ইউথে বা কম বয়সে। অ্যান্ড ডায়েজ, এবং মারা যায়, চরম পরিণতি একদম। সৌন্দর্য বা যৌবন কোনো কিছুই মৃত্যুকে আটকাতে পারে না। তাহলে যেখানে মানুষ যৌবনেই ফ্যাকাশে হয়ে যায়, একদম প্রেতাত্মা,
বা ভূতের মতো শরীর হয়ে যায় এবং শেষে মারা যায়। দেখো, এই যে কবিতাটি লিখেছিলেন তার মাত্র কয়েক মাস আগে 1818 সালের ডিসেম্বরে কিটসের ছোট ভাই টম মারা গিয়েছিল, এবং টম যখন মারা যায় তার বয়স মাত্র 19 বছর। সেও যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। কিটস নিজে ডাক্তারি পড়েছিলেন, তাই তিনি নিজের চোখে ভাইকে স্পেকটার থিন বা কঙ্কালসার হয়ে ধুকে ধুকে মরতে দেখেছিলেন। পরবর্তীতে নিজেও একই রোগে আক্রান্ত হয়ে তিনি তরুণ বয়সেই মারা যান। তাই তার এই সমস্ত জিনিসগুলোতে দেখো আমরা সেই রেফারেন্সগুলো কিন্তু খুবই পাচ্ছি। তাহলে এখানে অকাল মৃত্যু বলতে পৃথিবীতে শুধু বৃদ্ধরাই যে মারা যান তা তিনি বলেননি। যৌবন অবস্থাও এখানে নিরাপদ নয় পৃথিবীতে, যৌবন অবস্থাতেও মানুষ রোগগ্রস্ত হয়ে মৃত্যু অনিবার্য। তাহলে সেখানেও যৌবনেও কিন্তু আনন্দ স্থায়ী হতে পারে না, কোথায়? এই পৃথিবীতে। কিন্তু নাইটিঙ্গেল দেখো, নাইটিঙ্গেলের সাথে তুলনা করে কি বলেছেন, যে নাইটিঙ্গেল পাখির গান কিন্তু চিরন্তন আর অমর। পাখির জগতে কেউ এরকম রোগে কঙ্কালসার হয় না। মানুষের জগতে এই বিভৎস বাস্তবতার বিপরীতে পাখির জগৎটাকে তিনি অনেক বেশি শান্তিময় মনে করেছেন, তাই সেখানে পালিয়ে যেতে চাইছেন। তিনি বলেছেন পৃথিবীর সৌন্দর্য এবং যৌবন খুবই দ্রুত ফুরিয়ে যায় এবং মানুষ একসময় কঙ্কালসার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই যন্ত্রণাদায়ক দৃশ্য ভুলতেই তিনি কিন্তু নাইটিঙ্গেলের কল্পনার জগতে হারিয়ে যেতে চেয়েছিল। হোয়ার বাট টু থিঙ্ক ইজ টু বি ফুল অফ সরো অ্যান্ড লিডেন আইড ডিসপেয়ার্স। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কবি মানুষের সচেতনতা এবং দুঃখের মধ্যেকার সেই অবিচ্ছেদ্য সম্পর্কের কথা বলেছেন। টু থিঙ্ক ইজ টু বি ফুল অফ সরো, কবি বলতে চাইছেন কি না, এই যে মর্তলোকে পৃথিবীতে কোনো গভীর চিন্তা বা সচেতনতা মানেই হলো দুঃখ। মানুষ যখনই তার জীবন, ভবিষ্যৎ বা জগতের নিষ্ঠুরতা নিয়ে গভীরভাবে চিন্তা করে তখনই সে বিষণ্ণ হয়ে পড়ে। কারণ চিন্তা করলে আমরা বুঝতে পারি যে সুখ ক্ষণস্থায়ী, মৃত্যু অনিবার্য, তাই না? চিন্তাই যন্ত্রণার উৎস, চেতনা মানেই দুঃখ। তাই এই জগতে শুধু চিন্তা করলেই মানুষ দুঃখে ভরে যায়। এই যে হোয়ার বাট টু থিঙ্ক ইজ টু বি ফুল অফ সরো, থিঙ্ক চিন্তা করা মানে ইজ টু বি ফুল অফ সরো, দুঃখে ভরে যাওয়া। অ্যান্ড লিডেন আইড ডিসপেয়ার, মানুষের চোখ যেন সীসার মতো ভারী, হতাশা এবং নিরাশায় পূর্ণ হয়ে যায়। মানে মানব চেতনা যত গভীর, দুঃখ তত বেশি। এখানে হতাশাকে লিডেন আইড বা সীসার মতো ভারী চোখের সাথে তুলনা করা হয়েছে। লিডেন আইড, লিডেন লেড, লেড থেকে এসেছে লিডেন। তাহলে সীসার মতো চোখের সাথে, সীসার মতো চোখ যেমন ভারী হয়, মানুষের হতাশাও সেরকমই। তাহলে সীসা যেমন ভারী এবং নিষ্প্রভ, চরম হতাশায় মানুষের চোখও তেমনি ভারী হয়ে আসে এবং জীবনের সব উজ্জ্বলতা হারিয়ে ফেলে। তাহলে কার সাথে কার তুলনা করা হলো? সীসার মতো ভারী চোখের সাথে তুলনা করা হচ্ছে হতাশাকে, এবং এটা দীর্ঘস্থায়ী শোক বা ক্লান্তিজনিত বিষণ্ণতার প্রতীক। আর নাইটিঙ্গেলের সাথে বৈপরীত্য কোথায়? নাইটিঙ্গেল সুখী কারণ সে চিন্তা করে না, কিন্তু মানুষের জীবনে চিন্তা আসছে, আর চিন্তাই কি হচ্ছে? ফুল অফ সরো, সমস্ত দুঃখের মূল। নাইটিঙ্গেল কেবল বর্তমান মুহূর্তে বেঁচে থাকে এবং গান গায়, আর তার কোনো অতীত স্মৃতি বা ভবিষ্যতের ভয় নেই। আর মানুষ উল্টো দিকে কি হলো? মানুষের ট্র্যাজেডি হলো তার সেই বুদ্ধিবৃত্তি, তার সেই চিন্তা করার ক্ষমতা। আমরা চিন্তা করি বলেই আমাদের হারানো দিনগুলোর জন্য আমাদেরকে শোক করতে হয়, যা আমরা পাইনি তা নিয়ে দুঃখ করি এবং ভবিষ্যতের কথা ভেবে আবার ভয় পাই। তাহলে কিডস এখানে সেই নেগেটিভ ক্যাপাবিলিটি, তার যে সেই ক্রিটিক্যাল আইডিয়া, সেই নেগেটিভ ক্যাপাবিলিটির সেই তত্ত্বের ইঙ্গিত এখানে দিয়েছেন। তাহলে নাইটিঙ্গেলে আমরা নেগেটিভ ক্যাপাবিলিটির ইঙ্গিত কোথায় পাচ্ছি বললে তোমরা এই জায়গাটা অবশ্যই মেনশন করবে। তিনি বলতে চাইছেন যে জাগতিক জ্ঞান বা চিন্তা মানুষকে কেবল যন্ত্রণাই দেয়, তাই তিনি নাইটিঙ্গেলের গানকে আঁকড়ে ধরে এমন এক অবস্থায় চলে যেতে চান যেখানে কোনো চিন্তা থাকবে না, কেবলমাত্র বিশুদ্ধ অনুভূতি আর আনন্দই থাকবে। দেখো, সেই 1826 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমরা কিটসের জীবনের দিকে তাকাই, তবে কি দেখতে পাবো? যে তিনি ব্যক্তিগত জীবনে ভাই টমের মৃত্যু, জীবনের নিজের অসুস্থতা, আর ফ্যানি ব্রাউন, প্রেমিকা ফ্যানি ব্রাউনের সাথে তার মিলনে যে অনিশ্চয়তা, সেটা নিয়ে চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। আর এই সব বাস্তব চিন্তা তাকে ভারী চোখের হতাশায় ডুবিয়ে দিয়েছে। এই যে থিঙ্ক, চিন্তা বলছে না, চিন্তা বলতে এই সমস্ত কিছুর চিন্তা, প্রেমিকার সাথে তার মিলনে অনিশ্চয়তা, ভাইয়ের মৃত্যু, নিজের অসুস্থতা, এই সমস্ত কিছু। এবং তার ফলেই এইসব চিন্তা তাকে যেন সেই লিডেন আইড ডিসপেয়ারের সেই জিনিসে ডুবিয়ে দিচ্ছে। মানে এই পৃথিবীতে জ্ঞান বা চিন্তা কেবল যে বিষণ্ণতা বয়ে আনে তা নয়, মানুষের জীবনের প্রতিটি গভীর চিন্তার শেষ পরিণতি কি না হতাশা। এই যন্ত্রণাদায়ক সচেতনতা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নাইটিঙ্গেলের সং, কারণ সে চিন্তাহীন, সে আনন্দময়, এবং ফলে সেখানে গেলে আমরা সেই জগতে
চিন্তাহীন জগতে, আনন্দময় জগতে হারিয়ে যেতে পারি। তাই তিনি চলে যেতে চান। হোয়ার বিউটি ক্যানট কিপ হার লাস্ট্রিয়াস আইজ অর নিউ লাভ পাইন অ্যাট দেম বিয়ন্ড টুমরো। এই পৃথিবীতে সৌন্দর্যও তার উজ্জ্বলতা ধরে রাখতে পারে না, সবকিছুই ক্ষয়ে যাবে। সৌন্দর্যও ক্ষণস্থায়ী, সময়েরই জয় হবে। নতুন প্রেমও একদিন বেশি আর টিকবে না। আগামীকাল পেরোনোর আগেই সে ম্লান হয়ে যাবে। পাইন মানে কাতর হয়ে যাওয়া। প্রেমও যে অস্থায়ী, মানব জীবন যে অনিশ্চিত, সেটাই বুঝিয়েছেন। এই 2 লাইনে তিনি সব সুন্দর জিনিসের যে ক্ষণস্থায়িত্ব, সেটা নিয়ে তিনি বিলাপ করেছেন। বিউটি ক্যানট কিপ হার লাস্ট্রিয়াস আইজ। এখানে কবি সৌন্দর্যকে একজন নারী হিসেবে কল্পনা করেছেন, পার্সোনিফাই করেছেন বিউটিকে। তাই বিউটিকে দেখো এখানে ক্যাপিটাল করা আছে, তাই না? তাহলে বিউটি মানে শুধু যে সৌন্দর্য তা নয়, এখানে তিনি নারী রূপে কল্পনা করেছেন, তাই তিনি ক্যাপিটাল করেছেন এটাকে। লাস্ট্রিয়াস আইস বা উজ্জ্বল চোখ হলো তারুণ্য এবং লাবণ্যের প্রতীক। কবি বলছেন এই পৃথিবীতে সৌন্দর্য কিন্তু স্থায়ী নয়, সময়ের সাথে সাথে সেই চোখের উজ্জ্বলতাও হারিয়ে যাবে এবং মানুষ বৃদ্ধ এবং অসুস্থ হয়ে পড়বে। এই যে বিউটি ক্যানট কিপ হার লাস্ট্রিয়াস আইস, লাস্ট্রিয়াস মানে উজ্জ্বলতা, উজ্জ্বল চোখ। তাহলে তরুণ বয়সে লাস্ট্রিয়াস আইস থাকে। এই যে বিউটি, সৌন্দর্য, যাকে তিনি এখানে একজন নারী রূপে কল্পনা করে এটাকে ক্যাপিটাল করেছেন, তিনি বলেছেন এই যে নারীর সেই লাস্ট্রিয়াস আই, সে বেশি দিন কিন্তু ধরে রাখতে পারবে না, মানে তার সৌন্দর্য বেশি দিন থাকবে না, সেটাও একদিন হারিয়ে যাবে। নিউ লাভ পাইন অ্যাট দেম বিয়ন্ড টুমরো। নতুন প্রেম বা ভালোবাসা সাধারণত চিরকাল টিকে থাকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু কবি এখানে কি বলেছেন যে মানুষের জগতে ভালোবাসা এতটাই ক্ষণস্থায়ী যে তা আগামীকালের বেশি স্থায়ী হবে না। দেখো, বিয়ন্ড টুমরো। কোন লাভ? নতুন ভালোবাসা যেটা চিরস্থায়ীর প্রতীক, সেটা কিন্তু আগামীকাল এর বেশি স্থায়ী হবে না। অর্থাৎ আজ যে সৌন্দর্য দেখে প্রেম জাগছে, কাল সেই প্রেম সৌন্দর্যটা মলিন হওয়ার সাথে সাথে ম্লান হয়ে যায়। আজ যা সুন্দর, কাল তা জীর্ণ। দেখো, এখানে লাভকেও তিনি পার্সোনিফাই করেছেন, তাই এটা ক্যাপিটাল। ব্যক্তিত্ব আরোপ করেছেন তার ভাই টম এবং নিজের জীবনের সেই অসুস্থতার কথা মাথায় রেখে তিনি এটা লিখেছেন। তিনি দেখিয়েছেন যে মৃত্যু কিভাবে চোখের পলকে সৌন্দর্য এবং প্রেমকে কেড়ে নিয়ে যায়। বিউটিকেও কেড়ে নিয়ে যাবে, লাভকেও কেড়ে নিয়ে যাবে মৃত্যু এসে। আজ যা আছে কাল তা থাকবে না। আজকের এই নতুন প্রেম কালকে সময় পেরোনোর সাথে সাথে ম্লান হয়ে যাবে। আজকের এই সৌন্দর্য কালকে ম্লান হয়ে যাবে। আর উল্টো দিকে নাইটিঙ্গেল, প্রত্যেকটাতেই নাইটিঙ্গেলের তুলনা রয়েছে। সে তো অমর, শাশ্বত, তার গান সৌন্দর্য যুগ যুগ ধরে একই থাকবে। কিন্তু মানুষের জীবনের এই ক্ষণস্থায়িত্ব থেকেই যাবে। মানুষের সৌন্দর্য থাকবে না, প্রেমও থাকবে না। মানুষের জীবনে বা মানুষের জগতে সৌন্দর্য দ্রুত ফুরিয়ে যাবে, প্রেম দীর্ঘস্থায়ী হবে না। আজকের প্রেম কালকে আর স্থায়ী হবে না। তাহলে টুমরো শব্দটা ব্যবহার করে সেই সময়ের যে দ্রুত প্রবাহ, সেটাকে তিনি বুঝিয়েছেন। নিউ লাভ যেটা আজকে নতুন হচ্ছে, সেটা টুমরোই থাকবে না। আর মানুষের জীবনে আগামীকাল মানেই হলো পরিবর্তনের সূচনা, যেটা প্রায়ই ধ্বংসাত্মক, সেটাই তিনি এখানে ইঙ্গিত দিয়েছেন। যে এই পৃথিবীতে সৌন্দর্য এবং প্রেম অত্যন্ত ভঙ্গুর, কোনো কিছুই সময়ের হাত থেকে রক্ষা পাবে না। না সৌন্দর্য, না প্রেম, না সৌন্দর্যের উজ্জ্বলতা, না প্রেমের সেই আকুলতা, পাইন, কাতর হয়ে যাওয়া, লাভ পাইন, প্রেমের সেই আকুলতা, উভয় কিন্তু খুব দ্রুত নিভে যাবে। এই যে নির্মম সত্য থেকে, মানে মানব জগতের, মানুষের জগতের এই নির্মম সত্য থেকে বাঁচতে কবি নাইটিঙ্গেল পাখির সেই কালজয়ী সুরের জগতে আশ্রয় খুঁজছেন। কারণ সে শাশ্বত, সে অমর, তার গান সৌন্দর্য যুগ যুগ ধরে থাকবে। এবং মানব জীবনের এই নির্মম সত্য থেকে, যেখানে সৌন্দর্য শেষ হয়ে যাবে, যৌবন শেষ হয়ে যাবে, মানুষ মৃত্যুতে ঢলে পড়বে, সবকিছুই নশ্বর, এখান থেকে বাঁচতেই তিনি সেই পাখির কালজয়ী সুরের সাথে তার জগতে আশ্রয় খুঁজছেন। কিসের মাধ্যমে? সেই ওয়াইনের মাধ্যমে। তাহলে এই অংশে আমরা দেখলাম জন কিটস মানব জীবনের সর্বব্যাপী যন্ত্রণা, ক্লান্তি, রোগ, বার্ধক্য, যৌবনের ক্ষয়, হতাশা ও মৃত্যুর এক গভীর করুণ চিত্র তুলে ধরেছেন। কিন্তু নাইটিঙ্গেল অন্যদিকে প্রকৃতির কোলে এই সব কিছু থেকে মুক্ত। সে জানে না মানুষের দুঃখ। এই বৈপরীত্যের মাধ্যমে কবি বাস্তব জগতের নিষ্ঠুরতা থেকে মুক্তি পেতে চান। কারণ নাইটিঙ্গেল এই সব কিছু জানে না, তিনি এই জগতে সবকিছু জানেন। তাই এই জগতের এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে তিনি তার সাথে একত্রিত হয়ে যেতে চান। তার এক দুঃখহীন চিরন্তন কল্পনার জগতে তিনি বিলীন হয়ে যেতে চান। এসকেপিজম, রোম্যান্টিক পেসিমিজম স্পষ্টভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি। কিটস মানব জীবনের ক্লান্তি, রোগ, বার্ধক্য, অস্থায়িত্বের বিপরীতে নাইটিঙ্গেলের দুঃখহীন অস্তিত্ব তুলে ধরে
সেখানেই পালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন আমরা বুঝতে পারছি। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই অংশটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ও টু আ নাইটিঙ্গেলের পরবর্তী অংশটা নিয়ে এর পরের ক্লাসে।